আসসালামু আলাইকুম। আজকে আমরা সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট সম্পন্ন করব। আমি দুটি বিকার নিয়ে নিয়েছি এবং পানি পূর্ণ করে নিয়েছি। একই সাথে আমি নীল নিয়েছি এবং সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, যার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটা সম্পন্ন করব। আমরা জানবো, শিখব, ব্যাপন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা বেশ কিছু টপিক, কনসেপ্ট একটু ঠিক আছে, খেয়াল করো। আমি যদি ব্যাপন সম্পর্কে বলি, ব্যাপন কাকে বলে? শব্দটা শুনেছি, ডিফিনিশন। ব্যাপন, ব্যাপন কি? কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে। আবার বলা হয় যে কি, কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলো স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়াই পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে। রাইট? তাহলে যেমন ধরো, উদাহরণ হিসেবে যদি আমি বলি যে আমার পাশের রুম থেকে যদি সেন্টের বোতল খোলা হয়, আতর সুগন্ধি স্প্রে করা হয়, সেক্ষেত্রে কি হবে? আমি এই রুম থেকে তার সুগন্ধটা, ফ্রেগ্রেন্সটা পাবো। এট দ্য সেম টাইম তুমি যদি তরলের উদাহরণ দাও, ব্যাপনটা তরলে হইতে পারে। উদাহরণ কি, এক বালতি পানির মধ্যে 1 ফুটা নীল ছেড়ে দিলে পুরো পানির আকারটা নীল হয়ে যাবে, নীলাকার হয়ে যাবে। এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে ছড়াই পড়তেছে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এর সাথে রিলেট করে আরেকটা টপিক না বললে নয়, নিঃসরণ। তোমরা অনুব্যাপনের নাম শুনেছ, ডিফিনিশন যখন পড়ছি, সেশন পড়ছো। অনুব্যাপন, নিঃসরণ কাকে বলে? কোন মাধ্যমে উচ্চ চাপের স্থান থেকে, আবার বলে, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে এবং কি সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। রিপিট করছি, গ্যাসীয় পদার্থের কণাগুলো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। এরকম এক্সাম্পল করে দেখি, কোথায় দেখি? যেমন একটা টায়ার বা টিউবের কথা যদি বলো, টিউবের ভিতর কি উচ্চ চাপে বাতাস থাকে। এই উচ্চ চাপের বাতাসটা কি হয়? সূক্ষ্ম একটা ছিদ্র পথ পেলে লিকেজ হয়ে গেলে, অর্থাৎ বাইরের চাপের দিকে, নিম্ন চাপের দিকে বাতাসটা সজোরে বেরিয়ে আসে। যেমনটা তুমি জন্মদিনে সেলিব্রেট করার পর যখন বেলুন ফুটো করেছো, সেম ঘটনা। বাতাসটা অনেক চাপে ছিল বেলুনের ভিতর, বাইরের পরিবেশে আসার জন্য যখন একটা লিকেজ পেয়েছে, তুমি ছিদ্র করে দিয়েছো, নিম্ন চাপের দিকে সজোরে বাতাসে বের হয়ে আসছে। এটাও নিঃসরণের উদাহরণ। ফাইন। তো দেখো, আমি নিঃসরণ বা ব্যাপন, আমি ব্যাপনের কথাই যদি প্রথমে বলি, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা আলোচনা করতে হবে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা ছিল, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার আমরা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিকটাও পড়েছি, আমরা শিখবো। খেয়াল করে, যে কোনো গ্যাসের ব্যাপন হার, এটাকে যদি আর দ্বারা প্রকাশ করি, কি বলছি? ব্যাপন হার। কোথায়? হার, হার মানে রেট, রেশিও, রেট। তো আর ব্যাপন হার, রেট ইজিক্যাল টু বা সমানুপাতিক, তার কথা বলছি তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করবে। ওকে, তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, রুট ওভার দিয়েছি, বর্গমূল, ব্যস্তানুপাতিক মানে ডিভাইডেড আকারে আছে, হরে আছে। ফাইন। এবার সাথে ডি মানে কি বললাম? ঘনত্ব, তাই না? তো ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করেছি। এখন আমরা ডি মানে ঘনত্ব ফাইন, বাট ঘনত্ব কাকে বলে? একক আয়তনে কতটুকু ভর আছে, আণবিক ভর আছে, সেটি হচ্ছে তার ঘনত্ব। তাহলে ভলিউম ডিভাইডেড বাই মলিকুলার মাস। ফাইন। তো এখন আসা যাক, কোন একটি গ্যাসের, আমি ধরলাম যে প্রথম গ্যাস, কোন একটি গ্যাসের জন্য ব্যাপন হার ধরলাম R1, তার আণবিক ভর ধরলাম M1 এবং তার কি আয়তন V1। দ্বিতীয় একটা গ্যাসের জন্য তার ব্যাপন হার ধরলাম R2, আণবিক ভর M2 এবং আয়তন V2। এখন প্রথম গ্যাসের জন্য যদি ব্যাপন হার আমি নির্ণয় করতে চাই, দেখো আমি একদম ঠিক নির্ণয় করছি, R1 সমানুপাতিক রোট ওভার D1 বাই D2। দ্বিতীয় গ্যাসের জন্য আমরা বলতে পারি R2 সমানুপাতিক রোট ওভার 1 বাই D2। এটাকে দুটো গ্যাসের জন্য ব্যাপন হার ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কিত, দুটো সমীকরণ লিখেছি, সূত্রের ফরম্যাটটা লিখেছি। এখন আমি যদি এটাকে R1 বাই R2 দুটাকে যদি ভাগ করে দেই, এই দুটাকে ডিভাইডেড করে দেই, বিষয়টা কি দাঁড়ায়? আচ্ছা, আমি এখানে লিখছি, খেয়াল করো। এই R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু, এখানে কি ছিল উপরে? 1 বাই রোট ওভার D1 ডিভাইড বাই 1 বাই রুট ওভার D2। ফাইন। যদি আমরা ভগ্নাংশের ভাগের ফরম্যাটে আসি, হ্যাঁ, তাহলে কি করতে হবে? 1 D2 টা উপরে চলে যাবে, অর্থাৎ রুট ওভার, এটা রুট ওভার হবে, রুট ওভার D2 ডিভাইডেড বাই 1, অর্থাৎ রুট ওভার D2 টা উপরের দিকে আসতেছে এবং রুট ওভার D1 টা নিচে থাকতেছে। তাহলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু রুট ওভার D2 বাই D1। এট দ্য সেম টাইম আমি বলতে পারি, এটা যেহেতু আণবিক গ্যাসের ব্যাপন হারটা তার ঘনত্বের উপর ডিপেন্ড করছে, আবার কি m এর উপরে ডিপেন্ড করে, আণবিক ভরের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ আণবিক ভরের উপরও আমরা সেখানে প্রতিপাদন করে এই পাশে দেখিয়ে দিই। আমরা লিখতে পারি যে R1 বাই R2, যেটা অলরেডি আমরা পেয়েছি, কি রুট ওভার D2 বাই D1। রুট ওভার D2 এর জন্য লিখতে পারি রুট ওভার M2 বাই V2, D1 এর জন্য রুট ওভার M1 বাই
v1। ওকে, তো এটাকে আমরা যদি ভগ্নাংশের ভাগ থেকে গুণে কোণ ভাগ করি, বিষয়টা এরকম। হ্যাঁ, যখন গুণ হয়ে যাবে তখন বিষয়টা দাঁড়াবে √m2/v2 ইন্টু কি হবে, নিচের ভগ্নাংশের এই যে হর, যেটা হরটা কি হয়, লবে উঠে যায়, অর্থাৎ v1 ডিভাইডেড বাই m1টা নিচে থাকবে। সিম্পল কথা। এখন খেয়াল করো, আমি যদি বলি এই যে প্রথম আর দ্বিতীয় দুইটা গ্যাস বলেছিলাম, দুইটা গ্যাসের ব্যাপন হার নির্ণয় করছি R1 এবং R2। এখন এই যে প্রথম গ্যাসের জন্য আয়তন v1, দ্বিতীয় গ্যাসের আয়তন v2, দুইটা আয়তন যদি একই হয়, সেম হয়, সেক্ষেত্রে কি হবে, দুইটাই v হবে। অর্থাৎ v1 এবং v2 দুইটার মানে যদি সেম হয়, v হয়, সেক্ষেত্রে কি হবে, এই দুইটাই কাটা যাবে। তাহলে কি থাকবে, √m2 ডিভাইডেড বাই, বলো, m1। ওকে, m2 ডিভাইডেড বাই m1 √এর মধ্যে। তাহলে ফাইনালি আমরা এটা কোথায় থেকে সমীকরণটা পেয়েছি, R1/R2 ইজিক্যাল টু √m2/m1। ডান। তাহলে দেখো, একদম আমরা প্রথমে শুরু করেছিলাম R1/R2 ইজিক্যাল টু √d2/d1, আবার পেয়েছি R1/R2 ইজিক্যাল টু √m2/m1। অর্থাৎ R1টা দেখো উপরে আছে, যে d1টা নিচে, অর্থাৎ ব্যাপন হার তার আণবিক, এটা ডেন্সিটি, আণবিক ভর তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একইভাবে বলতে পারি আণবিক ভর আর তার ব্যাপন, এটা কি m মানে কি, আণবিক ভর, মোলার ভর। আণবিক ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে আমরা বললাম গ্যাসের ব্যাপন হার তার কি, ডেন্সিটি, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা দ্বারা সিম্পলি যদি আমরা এভাবে বুঝি, কোন একটি গ্যাসের বা কোনো পদার্থের ব্যাপন হার তার আণবিক ভরের যেরকম বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্ব যদি বেশি হয় তার ব্যাপন হার কম হবে, ঘনত্ব যদি কম হয় ব্যাপন হার বেশি হবে। তাহলে দেখি বিষয়টা কিভাবে কাজ করে। খেয়াল করো, প্রথমে আমি কি বলেছিলাম, দুইটা গ্লাস, দুইটা বিকার নিয়ে নিয়েছি। এই বিকারের মধ্যে সিম্পলি পানি। ওকে, এখন পানির মধ্যে আমি যদি হালকা নীল নীল দিয়ে দিই, ঘটনা কি ঘটবে, সিম্পল কথা, এটা তোমরা জানো কি হবে, যেমন যা ঘটার কথা তাই যা ঘটার কথা তাই ঘটবে। আমি নীল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি নীলটা পুরো পানিতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সিম্পল প্রসেস, নর্মাল প্রসেস, যা হবার তাই হচ্ছে। এই যে প্রক্রিয়ার মাধ্যমে ছড়াই পড়ছে, এটা ব্যাপন। বাট এর পরবর্তীতে আমি দ্বিতীয় বিকারে যে কাজটি করব, দ্বিতীয় বিকারে যে পানিটা আছে, পানির ঘনমাত্রা বৃদ্ধি করব। কিভাবে, লবণ দিয়ে বৃদ্ধি করব, লবণ অ্যাড করে দিব। যখন লবণটা আমি ঘোলাবো, লবণ মেশানোর পর যখন আমি আবার ওই পানিতে, লবণযুক্ত পানিতে যখন নীলটা দিব, তখন দেখবে এরকম ছড়াই পড়বে না, মিশে যাবে না। কি হবে, নীলটা উপরে একটা লেয়ার, একটা আস্তরণ করে থাকবে। কারণ এখানে লবণ পানিযুক্ত, ওই পানিতে যেহেতু লবণ আছে, তার ঘনমাত্রাটা বেশি, ঘনত্বটা বেশি পানির। আর পানির ঘনত্ব বেশি হওয়ার কারণে তার ব্যাপন হার কম, অর্থাৎ নীলটা প্রপারলি ছড়াই যাবে না, একটা আস্তর বা স্তরণ করে থাকবে, একটা লেয়ার করে অবস্থান করবে। দেখবো এবার সিম্পলি প্রথমে যদি আমরা দেখতে পাই, এখানে কি দেখতে পাচ্ছি, নীলটা পুরো পানিতে ছড়াই যাচ্ছে। এটা তো অবভিয়াসলি ব্যাপন, তাই না? কি হয়, তরল পদার্থের কথাই যদি বলে, স্বতঃস্ফূর্ত ভাবে কি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়াই পড়ছে। দ্যাটস হোয়াই ইটস এক্সাম্পল অফ ডিফিউশন, ব্যাপন। এবার আসা যাক, কি বলছিলাম, ব্যাপন ঘনত্বের উপর ডিপেন্ড করে। এখানে পানি দেওয়া আছে, বাট পানির মধ্যে এবার আমি যে কাজটা করবো, আগে লবণ দিয়ে দিব। ওকে, আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, লবণ নিচ্ছি, সিম্পলি লবণটা আমি মিশিয়ে দিব। তো লবণ মিশিয়ে দেওয়ার পেছনে কারণটা কি, লবণ মেশানোর মাধ্যমে পানির ঘনত্বটা বৃদ্ধি করছে। তো পানির যখন ঘনত্বটা বৃদ্ধি হবে, তখন কি বলছিলাম, যে উচ্চ ঘনত্বের কারণে বা ঘনত্বের উপর তার ব্যাপন হার নির্ভর করে। ঘনত্ব যদি বৃদ্ধি পায়, তার ব্যাপন হার কমবে। ব্যাপন হার বলতে কি, তার মিশে যাওয়ার হার, ছড়াই পড়ার হার, অতিক্রম করা, নির্দিষ্ট দূরত্বে নীল রংটা অতিক্রম করার হার, এটা কমে যাবে। বোঝাই দিচ্ছি বিষয়টা। এই যে দেখো, আমি লবণ নিয়ে নিচ্ছি, ঘুরে গেছে, অলমোস্ট মিশে গিয়েছে। তো একটু বেশি করে নিতে পারো, এজ এ বেশ, মানে ঘনত্বটা বৃদ্ধি করা, এটি আমাদের মেইন টার্গেট, লবণ দিয়ে। তো ঘনত্বটা বৃদ্ধি করার পর যখন আমরা এবার নীল নিয়ে নিব, ঘটনা দেখতে পাবে কি ঘটে। ঠিক আছে, একটু আগে আমি দেখেছিলাম যে সামান্য নীল দেওয়া মাত্রে পুরো পানিতে ছড়াই গেছে, ব্যাপিত হয়েছে। কিন্তু এবার আমরা দেখতে পাবো যে এটাতে যেহেতু লবণ দিয়ে দিয়েছি, ঘনত্ব বৃদ্ধি পেয়েছে অলমোস্ট অলরেডি। দ্যাটস হোয়াই এটাতে লবণ কি, নীল দেওয়া মাত্রই কি হবে না, আগের মতো ছড়াই যাবে না, কারণ ঘনত্ব বৃদ্ধি পেলে ব্যাপন হার কমে যায়। খেয়াল করবে, এই যে আমি দেখো অনেক বেশি পরিমাণে নীল নিয়েছি, তারপরে দেখো নীলটা কি হচ্ছে, উপরের দিকে অবস্থান করে আছে, নিচের দিকে আগের মতো ছড়াই যাচ্ছে না, ব্যতীত হচ্ছে না। কারণ কি, একই কথাই বারবার বলছি, এখানে যেহেতু লবণ নেওয়া হয়েছে, ঘনত্ব বৃদ্ধি পাইছে, ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে তার ব্যাপন হার কমে গেছে। কারণ কি, ঘনত্বের ব্যস্তানুপাতিক, কি, ব্যাপন হার ঘনত্বের ব্যস্তানুপাতিক।
ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, ব্যাপন হার কমেছে। এর আগের গ্লাসে ঘনত্ব কম ছিল, ব্যাপন হার বেশি ছিল, দ্যাটস ওয়াই পুরো গ্লাসে ছড়াই গেছে। এই যে দেখো আমি অনেকক্ষণ যাবত ধরে আছি, তারপরে কিন্তু নীলটা আগের মতো ওই রকম পুরো গ্লাসে পুরো বিকারে ছড়িয়ে পড়ছে না, জাস্ট একটা স্তর বা আস্তরণ করে আছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ। এটাই ছিল কি ব্যাপনের সাথে কিভাবে ঘনত্ব রিলেটেড, ডেনসিটির সম্পর্ক। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো, বাট দুইটা গ্লাস একটু কম্পেয়ার করে ফাইনালি আমরা দেখাচ্ছি। দুইটা গ্লাসে কি দেখতে পাচ্ছি, যে একটা গ্লাসে ঘনত্ব কম, লবণ নাই, স্বাভাবিক পানি, এর মধ্যে ব্যাপন হারটা বেশি। আরেকটা গ্লাস লবণ এড করছি, ঘনত্ব বৃদ্ধি করা হয়েছে, এখানে নীলের ছড়িয়ে পড়ার হার কম, অর্থাৎ ব্যাপন হার কম। দ্যাটস হোয়াই এটি হচ্ছে অ্যাকচুয়ালি এ রিয়েল এক্সাম্পল অফ ডিফিউশন। তো এরকম বিভিন্ন এক্সপেরিমেন্ট বলো যে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে রিলেটেড, যে আমাদের সায়েন্সে আছে, বিজ্ঞানে আছে, ইনশাল্লাহ আমি নিয়ে আসবো, তোমাদের সবকিছু হাতে কলমে ধরে শিখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া রাখবে। আজকের মতো আল্লাহ হাফেজ।